কাদম্বিনী পুত্র প্রভাত গঙ্গোপাধ্যায় লিখেছেন, নারী বিদ্বেষী মেডিকেল কলেজের জনৈক অধ্যাপক তাকে তার পরীক্ষিত বিষয়ে অহেতুক ফেল করিয়ে দিয়েছিলেন। যদিও কাদম্বিনীর আগে ওই রকম কোনো ঘটনার রেকর্ড নেই, তবুও ব্যক্তিগত কারণে অসন্তুষ্ট শিক্ষকের ডাক্তারি পরীক্ষায় ছাত্রকে ফেল করিয়ে দেবার ব্যাপারটা একেবারে অমূলক নাও হতে পারে। এমবি পরীক্ষার ফাইনালে ফেল করিয়ে দেবার কাহিনীটি বিচারের অপেক্ষা রাখে। যার সম্বন্ধে এই অভিযোগ তিনি ডাক্তার রাজেন্দ্র চন্দ্র। সে যুগের নিরিখে তিনি ছিলেন যথেষ্ট প্রগতিশীল, কেননা দেশাচার লঙ্ঘন করে তিনি বিলাতের লর্ড পরিবারে বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছিলেন বলে প্রকাশ। প্রভাত কুমারের নিজের হাতে লেখা এক অপ্রকাশিত নোটে অভিযোগ করা হয়েছে যে ডক্টর চন্দ্র ধাত্রীবিদ্যার প্র্যাকটিক্যাল পরীক্ষায় কাদম্বিনীকে ফেল করিয়ে দেন। সম্প্রতি সংগৃহীত নথিপত্রে জানা যায় ডক্টর চন্দ্র মেডিসিন পড়াতেন, কাজেই কাদম্বিনীকে মেডিসিনের পরীক্ষায় 1 নম্বরের জন্য ফেল করিয়ে দেবার খবর ঠিক হলেও হতে পারে, ধাত্রীবিদ্যায় ফেল করাবার খবর ঠিক নয়। কিন্তু ডক্টর চন্দ্র তার এই রূপসী ছাত্রীটির প্রতি ক্রুদ্ধ হলেন কেন? নমস্কার, আমি লোকনাথ। গল্প অ্যান্ড কোং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বিভিন্ন স্বাদের গল্প প্রবন্ধ শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের প্রবন্ধ নারায়ণ দত্তের লেখা কাদম্বিনী ও তার বিলিতি ডিপ্লোমা। এই প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয়েছিল 1987 সালের 14 মার্চ দেশ পত্রিকায়। শুরু হচ্ছে বাংলার একটি ক্লাসিক প্রবন্ধ, কাদম্বিনী ও তার বিলিতি ডিপ্লোমা। গেঁয়োযোগী যে ভিক পায় না, এই লৌকিক প্রবাদটির মর্ম আর কেউ না বুঝুক, কলকাতা মেডিকেল কলেজের প্রথম বাঙালি মহিলা ছাত্রী কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায় হাড়ে হাড়ে বুঝেছিলেন। প্রচুর বাধা বিপত্তির সঙ্গে লড়ে মেডিকেল কলেজে ভর্তি হলেও সেখানে তার শেষ রক্ষা হয়নি। সে কাহিনী অনেকেই বিবৃত করেছেন। তাদের মধ্যে কাদম্বিনী পুত্র প্রভাত গঙ্গোপাধ্যায় লিখেছেন, নারী বিদ্বেষী মেডিকেল কলেজের জনৈক অধ্যাপক তাকে তার পরীক্ষিত বিষয়ে অহেতুক ফেল করিয়ে দিয়েছিলেন। যদিও কাদম্বিনীর আগে ওই রকম কোনো ঘটনার রেকর্ড নেই, তবুও ব্যক্তিগত কারণে অসন্তুষ্ট শিক্ষকের ডাক্তারি পরীক্ষায় ছাত্রকে ফেল করিয়ে দেবার ব্যাপারটা একেবারে অমূলক নাও হতে পারে। এর সবচেয়ে বড় দৃষ্টান্ত ডাক্তার বিধানচন্দ্র রায় সাহেব অধ্যাপকের অনুরোধে মিথ্যা সাক্ষ্য দিতে অস্বীকার করা তথাকথিত অপরাধে তাকে ফেল করিয়ে দেওয়া হয় বলে জানা যায়। কিন্তু আগুন যেমন সর্ববাদী সম্মতভাবেই ছাই চাপা থাকে না, তেমনি বিদেশি ডাক্তার অধ্যাপকের মূল্যায়নকে কলা দেখিয়ে ডাক্তার বিসি রায় চিকিৎসা জগতে তার কৃতিত্বের যে উজ্জ্বল স্বাক্ষর রেখে গেছেন সে তো আজ ইতিহাস। তাছাড়া শিক্ষক বিলম্বিত ডাক্তার কাদম্বিনী গঙ্গোপাধ্যায় আর প্রবাদ পুরুষ ডাক্তার বিধান রায়ের মধ্যে কেমন যেন কয়েকটা মিল রয়ে গেছে। ধর্মমতেই উভয়ই ব্রাহ্ম, জন্মসূত্রে উভয়ই বাংলার বাইরের। কাদম্বিনীর জন্ম ভাগলপুরে, বিধান রায়ের পাটনায়। উভয়েরই কর্মক্ষেত্র কলকাতায়, বৃত্তিগত স্বীকৃতি বিলাতে। তবে কাদম্বিনী যখন সকল বাধার অচলায়তন 2 হাতে সরিয়ে মেডিকেল কলেজে ঢোকেন, ডক্টর রায় তখন মায়ের কোলে 1 বছরের শিশু। আর ডাক্তার শিক্ষকের হাতে কাদম্বিনীর প্রতি অবিচারের কথা মেনে নিলে বলতে দ্বিধা থাকে না। কাদম্বিনীতে যে ট্র্যাডিশনের শুরু, ডাক্তার বিধান রায়ে তারই অনুবর্তন। তবে কাদম্বিনীকে এমবি পরীক্ষার ফাইনালে ফেল করিয়ে দেবার কাহিনীটি বিচারের অপেক্ষা রাখে। যার সম্বন্ধে এই অভিযোগ তিনি ডক্টর রাজেন্দ্র চন্দ্র। সে যুগের নিরিখে তিনি ছিলেন যথেষ্ট প্রগতিশীল, কেননা দেশাচার লঙ্ঘন করে তিনি বিলাতের লর্ড পরিবারে বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছিলেন বলে প্রকাশ। প্রভাত কুমারের নিজের হাতের লেখা এক অপ্রকাশিত নোটে অভিযোগ করা হয়েছে যে ডক্টর চন্দ্র ধাত্রীবিদ্যার প্র্যাকটিক্যাল পরীক্ষায় কাদম্বিনীকে ফেল করিয়ে দেন। সম্প্রতি সংগৃহীত নথিপত্রে জানা যায় ডক্টর চন্দ্র মেডিসিন পড়াতেন,
কাজেই কাদম্বিনীকে মেডিসিনের মৌখিক পরীক্ষায় 1 নম্বরের জন্য ফেল করিয়ে দেবার খবর ঠিক হলেও হতে পারে। ধাত্রীবিদ্যায় ফেল করাবার খবর ঠিক নয়, কিন্তু ডক্টর চন্দ্র তার এই রূপসী ছাত্রীটির প্রতি ক্রুদ্ধ হলেন কেন, ঠিক কি ঘটেছিল তার উপর আজ আলোকপাত করা শক্ত। কাদম্বিনী ছিলেন সেকালের সমাজের অলোক সমান্না সুন্দরী তরুণী। আশ্চর্য রূপের বিপদ কখন যে কিভাবে আসে কবিরাই তা বলতে পারেন। শুকনো ইতিহাস তার হিসাব রাখবে কেমন করে? তাকে নিয়ে, তার রূপ নিয়ে খবরের কাগজে কবিতা লেখা হয়েছিল, ইতিহাস তার সাক্ষ্য দেবে। তার পরিবারের লোকজনের মুখে তার রূপের বিপদের কাহিনী শোনা যায়। 16-17 বছরের সুন্দরী গৌরাঙ্গী কাদম্বিনীর রূপ যে তাকে হাওড়া স্টেশনে কিভাবে বিব্রত করেছিল, শ্রীমতী কল্যাণী কার্লেকর তত্ত্বকৌমুদীর পাতায় তার বিবরণ দিয়েছেন। ছাত্রী জীবনে সেই রূপই কাল হয়ে দাঁড়িয়েছিল কিনা কে জানে। সে কথা যাক। ফাইনাল এমবি পরীক্ষায় অকৃতকার্য হলেও ডক্টর হিসাবে তাকে প্র্যাকটিস করার ছাড়পত্র দেন সেকালের মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর JM কোর্টস। ব্যাচেলর অব মেডিসিন ডিগ্রি কাদম্বিনীর বরাতে জুটল না বটে, কিন্তু তিনি লাভ করলেন গ্র্যাজুয়েট অব দি মেডিকেল কলেজ অব বেঙ্গল ডিপ্লোমা GMCB। মুকুতার বদলে সুকুতা। তখনও মেডিকেল কলেজের প্রিন্সিপালের এই ডিপ্লোমা দেওয়ার ক্ষমতা ছিল, কেননা ছাত্রী কাদম্বিনী তার 5 বছরের পাঠ্যক্রম সম্পন্ন করেছেন। ব্যাপারটা হচ্ছে এই যে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে আসার আগে এই ডিপ্লোমা দেওয়ার অধিকার ছিল কলেজের প্রিন্সিপালের, এবং তখনও সে অধিকার বিশ্ববিদ্যালয় কেড়ে নেয়নি। এই ডিপ্লোমার বলেই তিনি ইডেন হাসপাতালের মেয়ে ডাক্তারের চাকরি পান। এছাড়া কলকাতা কলেজ স্কোয়ারের উত্তর পূর্ব কোণে 45-5 বেনিয়াটলা লেনে প্রাইভেট প্র্যাকটিসও শুরু করেন। এর জন্য কাগজে তিনি দিনের পর দিন বিজ্ঞাপন দিয়েছিলেন। তাতে তার চিকিৎসার বিষয় হিসাবে ঘোষণা করা হয়েছিল সাধারণ চিকিৎসা, শল্য চিকিৎসা ও ধাত্রীবিদ্যা। বলা হয় বাচ্চা ও মেয়েদেরই দেখবেন বেশি। এছাড়া উদার ব্রাহ্ম মানসিকতার প্রতি আনুগত্য দেখিয়ে প্রত্যহ বিকেল 2টো থেকে 3টে বিনা পারিশ্রমিকে রোগী দেখার প্রতিশ্রুতিও ঘোষণা করা হয়েছিল। বলা বাহুল্য এর একটা প্রচার মূল্যও ছিল। বছর 3 বাদে কাদম্বিনী 57 নম্বর সুখিয়া স্ট্রিটে উঠে যান। তখন তার বিজ্ঞাপনে এই বিনা পারিশ্রমিকে রোগী দেখার ব্যাপারটা আর লেখা থাকতো না, কেবল লেখা থাকতো টার্মস মডারেট। কিন্তু এত ধারাবাহিক বিজ্ঞাপনের বহর বা সস্তা ফিয়ের প্রলোভন মনে হয় কাদম্বিনীর রোগীর সংখ্যা বাড়াতে পারেনি, তার পয়সা জমাতে বিশেষ সাহায্য করেনি। তখন কংগ্রেসি হাওয়া বাংলাদেশের রাজনীতির পালে লাগতে শুরু করেছে। অবলা বান্ধব দ্বারকানাথ সুরেন্দ্রনাথের সুযোগ্য সহকর্মী, তারা সবাই তখন কংগ্রেসে সামিল। দ্বারকানাথের সুযোগ্য সহধর্মিনী কাদম্বিনীও কংগ্রেসি রাজনীতিতে মেতে গেলেন। ঠাকুরবাড়ি স্বর্ণকুমারী আর লেডি ডাক্তার কাদম্বিনী কংগ্রেসের আদ্যিকালের 2 বাঙালি নায়িকা। এরা উভয়েরই বোম্বাই কংগ্রেসের বাংলাদেশের প্রতিনিধি। কলকাতা কংগ্রেসে আরও বড় ভূমিকা কাদম্বিনীর। পিস্তুত ভাই মনমোহন ঘোষের অনুরোধে ধন্যবাদ জ্ঞাপক প্রস্তাব পাঠের দায়িত্ব নিয়েছিলেন কাদম্বিনী। কংগ্রেসের সভামঞ্চে তিনিই প্রথম মহিলা যিনি বক্তব্য রেখেছিলেন। অ্যানি বেসান্ত এই ঘটনাকে যুগান্তকারী বলে চিহ্নিত করেছিলেন। এই সব নিয়েও কাদম্বিনীর পাবলিসিটি বড় কম হয়নি, কিন্তু প্রচার এক আর বৃত্তিগত প্রসার অন্য এক। বৃত্তিগত ক্ষেত্রে যতদূর জানা যায় কাদম্বিনী পড়ে পড়ে মার খেতে লাগলেন। ইডেনের নামেই ডাক্তার, আসলে কাজ করেন ধাত্রীর। অভিজ্ঞতা বাড়াবার কোনো উপায় নাই। হাসপাতালে মেম ডাক্তার বা অ্যাংলো ইন্ডিয়ান ডাক্তারদের অপ্রতিহত প্রতাপ, তাদের আজ্ঞা তামিল করাই কাদম্বিনীর কাজ। স্বাধীনভাবে কোনো রোগীর চিকিৎসা করার অধিকার নেই। এ তো গেল হাসপাতালের কথা। বাইরে প্রাইভেট প্র্যাকটিসের ক্ষেত্রেও সীমিত, কেননা তার স্পেশালাইজেশনের ক্ষেত্র স্ত্রী চিকিৎসা ও শিশু চিকিৎসা। এই দুর্ভাগা দেশে পুরুষদেরই চিকিৎসা হয় না বা করার সামর্থ্য নেই, তার উপর আবার মেয়েদের চিকিৎসা। কে ভাবছে তাদের কথা? দারিদ্র বিরাট বাধা নিঃসন্দেহে, তার ওপর কুসংস্কারের অচলায়তন ভাঙে সাধ্যকার। আর শীতলা, ওলা বিবি, পাঁচু ঠাকুরের দেশে শিশু চিকিৎসা
জল পড়া তাগা তাবিজের গণ্ডি পেরিয়ে তবে না শহরে ডাক্তার। এই যখন দেশের অবস্থা, তখন কাদম্বিনীর পসার বাড়াটাই হতো আশ্চর্য। এই অসম যুদ্ধে কাদম্বিনীর পরাজয় যে অবশ্যম্বী জ্যোতিষ না জানলেও এই ভবিষ্যৎবাণী সহজেই করা যায়। অথচ অভিজ্ঞতা বাড়ানোর জন্য কাদম্বিনী আকুলি বিকুলি করছিলেন। সেখানে কাগজে দেখা যায় কাদম্বিনী একবার লিখিতভাবে জানিয়েছিলেন যে ইডেনে যদি তাকে পুরোপুরিভাবে কোনো ওয়ার্ডের কর্তৃত্ব দেওয়া হয় তাহলে তিনি বিনা পারিশ্রমিকে কাজ করবেন। কিন্তু ইডেনের আর্থিক অবস্থা সচ্ছল না হওয়া সত্ত্বেও কর্তৃপক্ষ তার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। এই নিয়ে কাদম্বিনী কাগজে খোলা চিঠিও লিখেছিলেন, কিন্তু সেই বিদ্রোহের বেদনা কর্তৃপক্ষের প্রান্ত দূরের কথা কানও স্পর্শ করেনি, কেননা তার আবেদনের কোনো সরকারি জবাব কাগজে ছাপা হয়েছিল বলে জানা নেই। অলিখিত, অঘোষিত, কিন্তু আসল সমস্যা ছিল সাহেব কর্তৃপক্ষ বাঙালি মেয়ে ডাক্তারকে ইউরেশিয়ান মেম ডাক্তারের সমকক্ষ হতে দিতেছিল গড়রাজি। ওয়ার্ডের স্বতন্ত্র পরিচালন ক্ষমতা সবসময়ই মেম ডাক্তারে বর্তাবে। সেই ট্র্যাডিশন ভাঙতে তাদের ঘোরতর অনিচ্ছা অনীহা। তবে রাজনীতির বাজার তো তখন আস্তে আস্তে বেশ গরম হচ্ছিল। ব্রিটিশ সরকার খোলাখুলি সে কথা বলতে নারাজ। তারা মুখে বলতেন মেয়েদের ডাক্তারি পড়াও, ফ্রি চিকিৎসার আয়োজন সম্প্রসারিত করো, কিন্তু কার্যকালে এই দেশি মেয়েদের কোনো রকম সুযোগ দিতেন না। এই নিয়ে 18 মাঘ 1342 সালের বঙ্গবাসীতে ছাপানো 1292 সালের বঙ্গবাসীর একটা খবর প্রাসঙ্গিক। সেটা এই: কলকাতার জনৈক সংবাদদাতা লিখিয়াছেন, বুধবার টাউন হল সভায় ভারী মজা। বড়লাট পত্নী শ্রীমতী ডাফরিন ভারতের স্ত্রী ডাক্তারি বিদ্যার বিস্তৃতি বাড়াইবার জন্য চাঁদার খাতা খুলিয়াছেন। শ্রীমতীর উদ্দেশ্য 3টে: 1. মেয়ে মানুষকে ডাক্তারি শেখানো, 2. মেয়ে মানুষের জন্য মেয়ে সুপারিনটেন্ডেন্ট নিযুক্ত করা, মেয়ে ঔষধালয় খোলা, 3. গৃহস্থের বাড়িতে ও হাসপাতালে মেয়ে দায়ী ও মেয়ে চিকিৎসক যোগান করা। এই ত্রিকার্য সমাপনের জন্য টাকা চাই। কাজেই বুধবার টাউন হলে বৃহৎ সভা। স্বয়ং বড়লাট সভাপতি, নিকটেই বড়লাটের সহধর্মিণী অবস্থিতা। শ্রীযুক্ত বঙ্গেশ্বর, শ্রীযুক্ত ইলবার্ট, লর্ড বিশপ, শ্রীযুক্ত চন্দ্রমাধব ঘোষ, স্যার স্টুয়ার্ট বেলি, প্রিন্স ফেবের শাহ, মহারাজ জ্যোতিরিন্দ্র মোহন এবং আরও অনেক সাহেব বিবি তথায় ছিলেন। প্রথমেই বড়লাট বলিতে আরম্ভ করিলেন, এই সভায় সভাপতি হয়ে আমার আজ যেমন আনন্দ হয়েছে, এমন আনন্দ আমার কখনো হয় নাই। নানা জনে নানারূপ বক্তৃতা করিলেন। বঙ্গবাসীর প্রতিবেদকের মজাটা অবশ্য আমাদের প্রবন্ধের পক্ষে অপ্রাসঙ্গিক। এই সভায় ইলবার্ট বিল বিরোধী বিখ্যাত কেশরিক সাহেব ইলবার্ট সাহেবকে স্বয়ং বড়লাটের সামনেই একেবারে তুলোধুনে দেন। ভাইসরয় কাউন্সিলের ল মেম্বার ইলবার্ট সাহেব তা নির্বিবাদে গলাধকরণ করেন। প্রতিবেদকের মজাটা সেইখানে। সে কথা থাক। যতদূর জানা যায়, এই ডাফরিন কাণ্ডের জন্যে কাদম্বিনী সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। ডাফরিন হাসপাতালের শিশু বিভাগের জন্য তিনি 24,000 টাকা সংগ্রহ করে দিয়েছিলেন। এই ডাফরিন কমিটিতে বাঙালি জজ চন্দ্রমাধব ঘোষ অত্যন্ত সোজাভাবে সত্য কথাটা বলেছিলেন। তার বক্তব্য, মেয়ে হাসপাতালগুলোকে জনপ্রিয় করায় যদি সরকারের নির্ভেজাল উদ্দেশ্য হয়, তাহলে ভারতীয় মেয়েদেরই অবশ্যই সেখানে কাজ করতে দেওয়া উচিত, বিদেশি মহিলাদের নয়। কাদম্বিনী বেশ বুঝতে পারলেন, চিকিৎসা জগতে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে তাকে বিলেত যেতে হবে, সাগর পাড়ের স্বীকৃতি সংগ্রহ করতে হবে। কিন্তু বিলেত যাব বললেই তো যাওয়া যায় না, তার ব্যয়ভার তো সামান্য নয়। স্বামী স্ত্রী উভয়েরই উদ্যোগী সন্দেহ নেই, কিন্তু 7 সমুদ্র 13 নদী পারে পাড়ি জমাবার, সেখানে থাকা খাওয়ার কড়ি জোগানোর কি হবে? সে আমলে বহু কৃতবিদ্য ব্যক্তি বিলেত ঘুরে এসেছেন, কাজেই রাহা খরচ মোটামুটি আন্দাজ করা যায়। কিন্তু মেয়ে ছেলে একা যাবে, থাকবে কোথায়, উঠবে কোথায়? সমস্যা কি একটা? তাছাড়া কাদম্বিনী তখন 4টি সন্তানের জননী। তার চতুর্থ সন্তান প্রভাতচন্দ্র। জংলু তখন মাত্র বছর খানেকের দুগ্ধপোষ্য শিশু। এইসব নানা সমস্যার কুহেলিকার মধ্যে সূর্যোদয়ের মতো একটা ঘটনা নেহাতি আকস্মিকভাবে কাদম্বিনীর জীবনের দিকচক্রবালে ভেসে উঠল। সে কাহিনী বলবার আগে সেকালে
বিলাতে থাকতে লেখাপড়া শিখতে কীরকম খরচ পড়তো তার একটা ধারণা দেবার চেষ্টা করা যেতে পারে। এ ব্যাপারে নানা স্মৃতিচারণ, অনেক প্রতিবেদন আছে, কিন্তু ঠিক কী খরচ পড়তো সে ব্যাপারে সবাই যেন ভাষা ভাষা। জানা যায় বিলাত যাবার আগে কবি শ্রী মধুসূদন তার খিদিরপুরের প্রাসাদোপম বাড়ি কবি রঙ্গলালের ভাই হরিমোহন বন্দ্যোপাধ্যায়কে 7,000 টাকায় বিক্রি করে তার রাহা খরচ সংগ্রহ করেন। তার সুন্দরবনে সম্পত্তি মহাদেব চাটুর্যের স্ত্রী মোক্ষদাকে পত্তনি দিয়ে দেন, এই শর্তে যে 4 দফায় মোট 3,000 টাকা ইউরোপে মধু কবির কাছে পাঠাবেন। সে শর্ত খেলাপ হয়েছিল। রাজা দিগম্বর মিত্র ও তার ভাই বৈদ্যনাথ মধ্যস্থ হলেও বিদ্যাসাগর না থাকলে মধু কবির ফ্রান্সে হাজতবাস সমেত আরও কি যে হাড়ির হাল হতো সে কথা কারো আজ আর অজানা নয়। টাকার ব্যাপারে অবশ্য কাদম্বিনীর একটা সুবর্ণ সুযোগ জুটে গেল। আমেরিকা আবিষ্কারের ঐতিহাসিক ঘটনার 400 বছর পূর্তি উপলক্ষে মার্কিন সরকার সুদূর শিকাগো শহরে একটা বিপুলায়তন আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করলেন। বিভিন্ন দেশ থেকে তাতে দ্রষ্টব্য বস্তু পাঠাবার আমন্ত্রণ জানানো হয় সারা পৃথিবীর রাষ্ট্রে রাষ্ট্রে। ভারতবর্ষ বাদ যায়নি। তবে ভারতবর্ষে তখন ইংরেজ রাজত্ব। ব্রিটিশ সরকার স্বয়ং উদ্যোগী হয়ে একটা কমিটি করলেন এই দেশের দ্রষ্টব্য বস্তু সংগ্রহ ও প্রদর্শনীতে পাঠানোর যথাযথ ব্যবস্থা করার জন্যে। এই কমিটির ট্রেজারার হলেন লেফটেন্যান্ট জেনারেল পোলার্ড। ঠিকানা এগার হ্যানোভার টেরেস, ওয়েস্ট ল্যাডব্রোক স্কোয়ার, বাংলা, বোম্বাই ও মাদ্রাজ। ভারতবর্ষে 3টে প্রেসিডেন্সির 3টি সরকারি সংগ্রাহক নিযুক্ত হন, সকলেই অবৈতনিক। শ্রীমতী ডেভিড কারমাইকেল ছিলেন অবৈতনিক সাধারণ সম্পাদিকা। মাদ্রাজ প্রেসিডেন্সি ছিল তার বিশেষ এখতিয়ারে। তার ঠিকানা 16 গ্রেনভিল প্লেস, লন্ডন। ভারতীয় মিউজিয়ামের সি পারভান ক্লার্ক ছিলেন বাংলা প্রেসিডেন্সির দায়িত্বে, আর ডব্লিউ মার্টিন উড ছিলেন বোম্বাইয়ের জন্যে। এর ঠিকানা গার্ডলার্স রোড, ব্রুক গ্রিন, ওয়েস্ট। এই সরকারি সংস্থার নামকরণ হল সোসাইটি ফর দি এনকারেজমেন্ট অ্যান্ড প্রিজারভেশন অফ ইন্ডিয়ান আর্ট। এর প্যাট্রন উৎসাহীদাত্রী ছিলেন সেকালের সংবাদপত্র অনুযায়ী ব্রিটিশ রাজকুমারী এবং বলা বাহুল্য সমূহ রাজ পরিবার। এদিকে ভারতবর্ষের রাজনৈতিক জীবনে সে এক সন্ধিক্ষণ। ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। এদেশের অচলায়তনের বন্ধ জানালা সেই অপ্রতিরোধ্য ঝড়ের ধাক্কায় একটা একটা করে খুলে যাচ্ছে। রক্তে নতুন যুগের দোল লাগা মানুষগুলো প্রাণ ভরে সেই দামাল মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছে। ঝড়ের মাতামাতিতে খোলা জানালা দিয়ে আসা বাইরের অনুনালোক বিস্ময় শিহরিত দৃষ্টিতে তাকিয়ে দেখছে। নতুন আলোয় নতুন বাতাসে নবযুগের অমৃত স্বাদ গ্রহণ করছে। কাজেই এই বিশ্বমেলার ব্যাপারে ভারতীয়দের বেশ কয়েকজন মানুষ যে উৎসাহিত বোধ করবেন এ আর বেশি কথা কি। এ ব্যাপারে প্রথমেই নাম করতে হয় ভারতীয় অর্থনীতির অগ্রণী বোদ্ধা, মহারাষ্ট্র জীবন প্রভাত, রাজপুত জীবন সন্ধ্যা প্রভৃতি রচয়িতা প্রখ্যাত সিভিলিয়ান রমেশ চন্দ্র দত্ত এবং বাগ্মী কেশব সেনের অনুগামী ব্রাহ্ম প্রতাপচন্দ্র মজুমদার মহাশয়ের। আরও একজন এই বিশ্ব প্রদর্শনী সম্বন্ধে উৎসাহী ছিলেন। তিনি অবলা বান্ধব দ্বারকানাথের সহধর্মিণী ডাক্তার কাদম্বিনী। এই প্রদর্শনীতে বিশেষ করে চাওয়া হয়েছিল ভারতীয় নারী লোকশিল্পীদের হাতের কাজ, মেয়েদের হাতের কাজ, রেশম, পশমের সূক্ষ্ম সূচিশিল্প। পাশ্চাত্যের তখন বিশেষ আদরের সামগ্রী, আকর্ষণীয় বস্তু। কাদম্বিনী সক্রিয়ভাবে এইসব দর্শনীয় বস্তু সংগ্রহে উদ্যোগী হয়ে পড়লেন। সুরেন্দ্রনাথের বেঙ্গলিতে একটা চিঠি লিখে কাদম্বিনী দিশি মেয়েদের কারুকার্য, শিল্পকার্য পাঠাবার জন্য জনসাধারণের কাছে আবেদন জানালেন। চিঠির তারিখ ছিল 15 জুলাই 1892। চিকাগোতে ওই ওয়ার্ল্ড ফেয়ার ও এক্সিবিশন হবার কথা ছিল 1893। বেশ হাতে সময় নিয়েই কাদম্বিনী এগিয়েছিলেন। উৎসাহী ভদ্রলোকদের যোগাযোগ করতে বলা হয়েছিল তার 13 নম্বর কর্নওয়ালি স্ট্রিটের বাড়িতে। তার আবেদনে কাদম্বিনী বলেছিলেন, সারা পৃথিবীর মানুষের একটা ভুল ধারণা ভারতীয় মহিলারা শিল্পকর্মে নিতান্ত অকুশলী। তাদের মধ্যে সূক্ষ্ম রুচিবোধ ও শিল্প দক্ষতার যথেষ্ট অভাব। সেই মিথ্যা
মিথ্যা ধারণা প্রত্যক্ষভাবে নিরসন করে যদি তাদের জগৎসভায় প্রতিষ্ঠিত করতে হয় তাহলে এই সুবর্ণ সুযোগ ছাড়া উচিত নয়। ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের মেয়েদের সেরা হাতের কাজ এই প্রদর্শনীতে পাঠাতে অনুরোধ করেছিলেন তিনি এবং জোর দিয়ে বলেছিলেন যে মেয়েদের হাতের কাজ বলে যেগুলি পাঠানো হবে সেগুলি যেন নির্ভেজাল মেয়েদের হাতের কাজই হয়। The exhibit must be genuine products of a woman's hand. তিনি আবেদন জানিয়েছিলেন এই শুভ প্রচেষ্টায় শুধু মেয়েদের সাহায্যই যথেষ্ট নয়, যারা নারী প্রগতির ব্যাপারে সত্যই আগ্রহী তাদেরও সক্রিয় সহযোগিতার প্রয়োজন। আরও দরকার, কাদম্বিনী লিখেছিলেন প্রাদেশিক ও কেন্দ্রীয় ইম্পেরিয়াল সরকারের অখণ্ড আর্থিক সাহায্য। কাদম্বিনী এই বৃহৎ কর্মকাণ্ডে তাদের ওপর গভীর আস্থা স্থাপন করতে পারেন বলে তার দৃঢ় আশাও ব্যক্ত করেছিলেন। কাদম্বিনীর এই আশা যে সার্থক হয়েছিল এমন কোনো খবর সেকালের কাগজে পরিবেশন করা হয়নি, তবে সাধারণ ব্রাহ্ম সমাজের কল্যাণে সারা দেশব্যাপী ছড়ানো তাদের শাখা পোশাকার জালে আটকে পড়েছিল বেশ কিছু ভালো ভালো শিল্পকর্ম। এগুলি থলিতে বোঝাই করে কাদম্বিনী তার সিদ্ধান্ত মতো সাগর পাড়ে পাড়ি জমিয়েছিলেন। বেঙ্গলি ও সঞ্জীবনীর খবরে দেখা যাচ্ছে 26শে ফেব্রুয়ারির এক পরন্ত শীতের কলকাতা পেছনে ফেলে কাদম্বিনী জাহাজে চাপেন ইংল্যান্ডের উদ্দেশ্যে। সেদিন রবিবার। তার সঙ্গিনী ছিলেন মিস প্যাস B.A। কথা ছিল কাদম্বিনী বিলেত থেকে যাবেন শিকাগো। তখন অবশ্য কুমারী প্যাস তার সঙ্গে থাকবেন না, তাকে সঙ্গ দেবেন অন্য এক মহিলা। রমেশ দত্ত ও প্রতাপ মজুমদার মহাশয়রাও যাবেন, কিন্তু কাদম্বিনী গেলেন সবার আগে। বোধহয় দ্রষ্টব্য বস্তুগুলি নিয়ে যাচ্ছিলেন বলেই তাকে আগে যেতে হলো, কিংবা কলেজে সেশন শুরু হয়ে যাবে বলেই তার এই এগিয়ে যাওয়া, কে জানে। সেকালের কাগজের খবরে জানা যায় প্রতাপ মজুমদার মশাইয়ের যাবার কথা ছিল মার্চে আর রমেশ দত্ত মশাইয়ের জুলাইয়ে। মাস দেড়েক বাদে এপ্রিলে বৈশাখ সংখ্যার বামাবোধিনী খবর দিচ্ছে ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলি নিরাপদে ইংল্যান্ডে পৌঁছিয়াছেন, তিনি তথা হইতে আমেরিকা যাইবেন। বামাবোধিনী পরিবেশিত এই সংবাদের শেষটুকু আর কালক্রমে ঘটে ওঠেনি। কলম্বাস আবিষ্কৃত আমেরিকা কাদম্বিনীর কাছে অনাবিষ্কৃতই রয়ে গেল, কেননা তিনি বোধহয় তার বিলাত প্রবাসের মূল উদ্দেশ্যের বেলাভূমিতে পৌঁছে গেছেন। এখানে পৌঁছিয়েই তিনি ডাক্তারি ডিপ্লোমা কোর্সে ভর্তি হয়ে যান অনতিবিলম্বে। জানি না এসবের আয়োজন কলকাতা থেকেই করা হয়েছিল কিনা, তবে কাদম্বিনী তার বিজ্ঞাপিত দায়িত্ব পালনে কোনোরূপ শিথিলতা দেখাননি। তার দেশের অবহেলিত নারী শিল্পীদের সুখ্যাতি সূক্ষ্ম নয়ন ভোলানো শিল্পকর্ম বিশ্বমেলায় পৌঁছে দেবার দায়িত্ব সঠিকভাবেই পালন করেছিলেন তিনি। সেই মহৎ কীর্তির প্রত্যক্ষ প্রমাণ উদ্ধার করা গেছে। কাদম্বিনীর শিকাগো যাওয়া হয়নি এটা ঠিক, কিন্তু কাদম্বিনীর নিয়ে যাওয়া শিল্পকর্মগুলি ব্রিটিশ রাজকুমারী শিকাগোতে পাঠাতে সাহায্য করেছিলেন। বামাবোধিনী খবর দিচ্ছে ডাক্তার শ্রীমতী কাদম্বিনী গঙ্গোপাধ্যায় বঙ্গ মহিলাদের প্রস্তুত যেসব শিল্পজাত দ্রব্য সঙ্গে লইয়া গিয়াছিলেন তদ্দর্শনে ইংল্যান্ডের রাজ পরিবারের মহিলাগণ প্রশংসা করিয়াছেন এবং প্রিন্সেস ক্রিশ্চিয়ানা সেগুলি শিকাগোতে পাঠাইবার সাহায্য করিয়াছেন। শুধু এই সংবাদ সাক্ষ্য নয়, আরও নিশ্চিত প্রমাণ রয়েছে। সরকারি একটি প্রাপ্তি তালিকা পাওয়া গেছে, যদিও সেটি খণ্ডিত। এতে মাত্র 7টি শিল্পকর্মের লিস্টটি আছে। সেগুলি এই: পার্বত্য ত্রিপুরার আদিম অধিবাসীর হাড়ের বোনা গলা বন্ধ রুমাল, চাদর বা ওড়না। 2. মহিলার বোনা আসামির মহিলার পোশাক, মেখলা ঘাগরা, রাইয়া ওড়না, গায়ে দেবার শাল। 3. বাঙালি মহিলার তৈরি বাচ্চাদের কাঁথা, শিল্পী মহিলার নাম খতিয়ানি বিশ্বাস, সাকিম, শান্তিপুর, কৃষ্ণনগর। 4. সোনার কাজ করা শিল্পকর্ম সম্বলিত শাড়ি, বাঙালির মেয়ের তৈরি, শিল্পী খতিয়ানি বিশ্বাস, সাকিম, শান্তিপুর, কৃষ্ণনগর। 5. কলিকাতার নিম্নবর্ণের মহিলাদের তৈরি ডোমদের বাঁশের ঝুড়ি। এই ঝুড়িতে রাখা ছিল বাঙালি মহিলাদের তৈরি ও রং করা ফলের 4 রকম মডেল, বাদাম ও এলাচ ফলের প্রতিরূপ মডেল, 2টি কাদার ও 2টি পাথরের তৈরি, খোদাই করা 4 রকম মিষ্টান্ন তৈরির ছাঁচ, মুক্তা ও মূল্যবান পাথরের নেকলেসের প্রতিরূপ মডেল। 6. কাজ করা রুমাল, বাঙালি মহিলা খতিয়ানি বিশ্বাসের তৈরি। 7. বাঙালি মহিলার সূচিকর্ম করা বেনারসি শাড়ি। খতিয়ানি নামটা বিদঘুটে, বাঙালি খ্রিস্টান নাকি? দুঃখের কথা, এই তালিকার প্রথম পাতাটিই পাওয়া গেছে।
বলা বাহুল্য এই শিল্প তালিকায় আরও অনেক বাঙালি মহিলার কাজের নাম ছিল, তবে এই তালিকার মাথায় মিস ম্যানিংয়ের হাত দিয়ে শ্রীমতী গাঙ্গুলির কাছ থেকে এই দ্রব্যগুলি পাওয়া গেছে এমন একটি স্বীকৃতি জানানো হয়েছে। বলা হয়েছে এগুলি শিকাগো বিশ্বমেলায় প্রদর্শনীর জন্য ঋণ হিসাবে এবং ইম্পেরিয়াল ইনস্টিটিউটের জন্য পাওয়া গেছে। তারিখ 23শে মার্চ। কাদম্বিনী তার যেচে নেওয়া কাজের ভার যথাযথভাবেই এবং দায়িত্ব সহকারে বহন করেছিলেন। এই খণ্ডিত তালিকা তারই সাবুতি। কাদম্বিনীর এই স্বদেশিয়ানা ও দায়িত্ববোধের পরিচয় প্রশংসা হলেও তার রদ দেখা ও কলা বেচার মধ্যবিত্ত সুলভ মানসিকতা বোঝা যায় না। প্রবাস যাত্রার তোড়জোড়ের জন্য তার পরোক্ষ সরকারি দাক্ষিণ্য প্রার্থনা বিস্ময় লাগে। জানি না শেষ অবধি তিনি এই অর্থ সাহায্য পেয়েছিলেন কিনা, কিন্তু এটা ঠিক, বিলেত যাবার জন্য কাদম্বিনীর যে টাকার প্রয়োজন ছিল তা তখন গাঙ্গুলি দম্পতির অস্থিত পড়ার কথা নয়। কেননা প্রায় এই সময়ই দ্বারকানাথের মৃত্যুর পর কাদম্বিনী ছেলেপুলে নিয়ে তার নিজস্ব 6 নম্বর গুরুপ্রসাদ রায়চৌধুরী লেনের বাড়িতে উঠে যান। এই বাড়িটার মালিক ছিলেন ধনী ব্যবসায়ী হেমচন্দ্র দাস। দাসমশাই 6000 টাকা ধার করেছিলেন দ্বারকানাথের কাছে তার ফেল হতে বসা ব্যবসা রক্ষার জন্য 1891 সালে। সে টাকা হেমচন্দ্র শুধতে না পেরে বাড়িটাই দ্বারকানাথকে লিখে দেন। কাদম্বিনীর বিলেত যাবার আয়োজন শুরু হয় পরের বছরই। কাজেই তার পক্ষে বিলেতের রাহা খরচ বা আনুষঙ্গিকের জন্য আবেদন নিবেদনের থালি প্রসারিত করার প্রয়োজন কোথায়? বাড়িতে নেহাত দুগ্ধপোষ্য ছেলেপিলে ফেলে রেখে যাওয়ার জন্যই হোক, বিলেতে থাকা সম্ভাব্য খরচ বাড়ার ভয়ই হোক, বা যোগাযোগ আগেভাগে সম্পূর্ণ থাকার জন্যই হোক, কাদম্বিনী তার প্রবাস শিক্ষা একেবারে তড়িঘড়ি শুরু করে দেন। সেকালে জাহাজে কলকাতা থেকে লন্ডন পৌঁছাতে লাগত 5 সপ্তাহ। অন্তত সুরেন্দ্রনাথ তার এ নেশন ইন মেকিংয়ে তাই লিখেছেন। কাদম্বিনীর লেগেছিল 4 সপ্তাহেরও কম, কেননা 26শে ফেব্রুয়ারি খিদিরপুর ছেড়ে তিনি 23শে মার্চ লন্ডনে তার নিয়ে যাওয়া এক্সিবিটস জমা দিচ্ছেন। আর এই ঘটনার 20 দিনের মাথায় তিনি রয়্যাল কলেজ অফ সার্জনস, নিকলসন স্ট্রিট, এডিনবরাতে এই ত্রিরত্ন ডিপ্লোমা কোর্সের ফাইনাল পরীক্ষায় বসবার ফর্ম ভর্তি করেছিলেন। দেখা যাচ্ছে কোনো দিকেই কোনো রকম কালহরণ করেননি, যাকে বলে একেবারে ঘোড়ায় জিন লাগিয়ে এসেছিলেন লন্ডনে। কাদম্বিনীর বিলাতের ঠিকানা ছিল 35 ব্ল্যাকফিল্ড রোড, মইডাভেল, লন্ডন। এই দরখাস্তে তার শিক্ষাগত সব খবরাখবর পুরোপুরি দেওয়া ছিল। কাদম্বিনী 3টে স্কটিশ রয়্যাল কলেজে দেওয়া 3টে ডিপ্লোমা পরীক্ষার শেষটিতেই বসে এই ত্রিরত্ন লাভ করেছিলেন। প্রথম ও দ্বিতীয় পরীক্ষার বসার ব্যাপারে রেহাই পেয়েছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট LMS পরীক্ষায় পাশ করা ও তার আগে কলকাতা বিশ্ববিদ্যালয়েই BA পাশ করার সুবাদে। এই মতই বিধান ছিল। এই পরীক্ষায় বসবার জন্য কাদম্বিনীকে একটি ফর্ম ভর্তি করতে হয়েছিল। ভর্তি করা এই ফর্মটির সব শেষে পরীক্ষার্থীর এই ডিপ্লোমা পরীক্ষার নির্ধারিত প্রথম ও দ্বিতীয় পরীক্ষা থেকে রেহাই পাবার দাবির পক্ষে কাদম্বিনী লিখেছেন যে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল বোর্ডের 7ই আগস্ট 1886-তে অনুষ্ঠিত ফার্স্ট LMS পরীক্ষায় উত্তীর্ণ। সবশেষ তিনি নিশ্চিতভাবে বিজ্ঞাপিত করেছেন যে তিনি 45 মাস তার বৃত্তিগত জ্ঞানার্জনে প্রবৃত্ত ছিলেন। এ নির্ঘণ্ট তিনি নিজের হাতে ভর্তি করেছেন এবং কর্তৃপক্ষের নির্ধারিত অনুশাসন অনুযায়ী হাসপাতালের ব্যবহারিক শিক্ষা তিনি গ্রহণ করেছেন ও লেকচার শুনেছেন এবং এই পরীক্ষা 3 মাস পূর্ববর্তী কোনো সময় কোনো বোর্ডের কোনো পরীক্ষায় কোনো বিষয়ে তিনি অকৃতকার্য হননি। কাদম্বিনীর এই ফর্ম ভর্তি করা তারিখ 12 এপ্রিল 1893। কাদম্বিনীর তৎকালীন ঠিকানা 35 ব্লুমফিল্ড রোড, মইডাভেল, লন্ডন। তার কাগজপত্র পরীক্ষা করে সই করেন জয়েন্ট ইন্সপেক্টর অফ সার্টিফিকেটস AM ডুগল। কাদম্বিনীর এই ফর্মের কয়েকটি বিষয় অবশ্যই আলোচ্য। তিনি যে 10 জন শিক্ষকের তালিকা দিয়েছেন তারা কারা? এরা কি কাদম্বিনীর বিলাতি ডিপ্লোমার পরীক্ষক, নাকি এই ফর্ম ভর্তি করার আগেই এরা তাকে কোনো মৌখিক পরীক্ষা করে নিয়েছিলেন? এই জিজ্ঞাসার আপাতত কোনো জবাব নেই। দ্বিতীয়ত, কাদম্বিনী যদিও শনাক্ত করেছেন যে ওই ফর্ম সবটাই তার নিজের হাতে ভর্তি করা, তার ডিপ্লোমার জন্য প্রথম ও দ্বিতীয় পরীক্ষায় রেহাই চাওয়ার কলমে তার শিক্ষাগত ব্যুৎপত্তির খবরটা স্পষ্টতই অন্য হাতের লেখা, খুব সম্ভব ইন্সপেক্টর ডুগল সাহেবের। কিন্তু কেন বলা শক্ত, তবে যেই লিখুন দেয়া তথ্য সত্য।
এ ব্যাপারে সন্দেহ নিরসনের জন্য কনফিডেন্সিয়াল রিপোর্ট অফ নেটিভ পেপার্স খণ্ড 1891 বিবলিওগ্রাফিতে কাদম্বিনীর শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধে যা লেখা আছে তা তুলে দেওয়া হলো। 1892 সালে উন্নত চিকিৎসাবিদ্যা অধিগত করার জন্য ইংল্যান্ডে যাবার আগে তিনি 1886 সালে কলকাতা মেডিকেল কলেজ থেকে LMS পরীক্ষা পাশ করেন। উচ্চতর বিদেশি শিক্ষা পাওয়ার ব্যাপারে এটাই ছিল তার তুরুপের দাস। এইটা করা না থাকলে এই 3টে ডিপ্লোমার কোনোটাই তিনি সংগ্রহ করতে পারতেন না। এ ব্যাপারে আর একটা কথা, তিনি ফাইনাল MB পরীক্ষায় অকৃতকার্য হয়েছিলেন। ফার্স্ট LMS পরীক্ষায় পাশ না করলে ফাইনালে বসলেন কি করে তিনি? কাজেই কাদম্বিনীর ডিপ্লোমার ফর্মে এই তথ্যটা অপরের হাতে লেখা দেখে সন্দেহের কোনো কারণ নেই। রয়্যাল কলেজ অফ সার্জনের গ্রন্থাগারী শ্রীমতী ডরোথি ইউ ওয়ার্ডেল জানাচ্ছেন, কাদম্বিনী মেডিসিন, থেরাপিউটিক্স, সার্জারি, সার্জিক্যাল অ্যানাটমি, মিডওয়াইফারি ও মেডিকেল জুরিসপ্রুডেন্সের পরীক্ষায় বসেন। কাদম্বিনীর এই ট্রিপল কোয়ালিফিকেশন পাওয়ার বা এই ফাইনাল পরীক্ষায় পাশ করার সংবাদ দিয়েছেন রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস অফ গ্লাসগো। ওই পরীক্ষায় সার্থক ছাত্রছাত্রীদের রেজিস্ট্রারের প্রতিলিপি পাঠিয়েছেন ওই কলেজের রেজিস্ট্রার জন ডব্লিউ রব। এই তালিকায় 7ম নামটি কাদম্বিনীর। কাদম্বিনীর বাসস্থান হিসাবে এখানে উল্লেখ আছে ভারতবর্ষের ভাগলপুর, কিন্তু কাদম্বিনীর বিলাত প্রবাসের বাসস্থান হিসাবে ঠিকানা দেওয়া রয়েছে 18 নম্বর চেমার স্ট্রিট। রব সাহেবের অভিমত, ত্রিরত্ন উপাধিধারী মেয়ে ডাক্তারদের মধ্যে কাদম্বিনী সম্ভবত প্রথম, কেননা মেয়েদের এই ডাক্তারি পরীক্ষায় বসার অধিকার প্রথম ঘোষণা করা হয় 1886-তে। কাদম্বিনীর এই ত্রিরত্ন উপাধির ফাইনাল পরীক্ষায় পাশ করার তারিখ 18 জুলাই 1893। ওই বছরের রেজিস্টারে যে 14 জন সফল ছাত্রছাত্রীর নাম আছে তার মধ্যে তিনি একমাত্র মহিলা, অদ্বিতীয়া। কিন্তু একটা রহস্য রয়েই গেল। কাদম্বিনী এই ত্রিরত্ন লাভ করার জন্যে নাম রেজিস্ট্রি করিয়েছিলেন 13 এপ্রিল 1893, আর এই 3টি ডিপ্লোমা, লাইসেন্সিয়েট অফ দি রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানস LRCP, লাইসেন্সিয়েট অফ দি রয়্যাল কলেজ অফ সার্জনস LRCS এডিনবরা, এবং লাইসেন্সিয়েট অফ দি ফ্যাকাল্টি অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস LFPS তিনি লাভ করেন ওই বছরই 18 জুলাই, অর্থাৎ মাত্র 3 মাস 5 দিনের ব্যবধানে। এই সংক্ষিপ্ত কালের মধ্যেই তার ক্লাস করা, পরীক্ষায় বসা এবং পাশ করা সব শেষ, যাকে বলে একেবারে হাতে হাতে খাস বিলিতি ডিপ্লোমা। ভিনি ভিসি ভিডি দিগ্বিজয়। মনে হওয়া আশ্চর্য নয়, ব্যাপারটা সব যেন সাজানো ছকে ঘটেছে। সুদূর ভাগলপুরের অখ্যাত অজ্ঞাত এক স্কুলমাস্টারের মেয়ে কেবল মনের জোরে, অনমনীয় দৃঢ়তায় ওই আপাত অসম্ভবকে সম্ভব করেছিলেন না। বেশ যোগাযোগের ব্যাপারটাও আছে, সেটা একটু তলিয়ে দেখা দরকার। স্কটিশ কলেজ 3টি কিভাবে এই ট্রিপল ডিপ্লোমা দিত সেটাও আলোচনা করে নেওয়া যেতে পারে। 1884-তে এডিনবরার রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানস, রয়্যাল কলেজ অফ সার্জনস এবং গ্লাসগোর ফ্যাকাল্টি অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস যৌথভাবে এই ত্রিরত্ন উপাধি বিতরণের সিদ্ধান্ত নেন। তারা এমন অবস্থা করলেন যাতে কোনো ছাত্র বা ছাত্রী হয় এডিনবরা নয় গ্লাসগোর কোনো একটি শিক্ষায়তনে ক্লাস করে এদের যে কোনো একটিতে ফাইনাল পরীক্ষা দিয়ে স্কটল্যান্ডের এই 3টি সহযোগী শিক্ষা সংস্থার 3টি ডিপ্লোমাই পেতে পারে। 1884-র 31 মার্চের এক মিটিংয়ে জেনারেল কাউন্সিল অফ মেডিকেল এডুকেশন অ্যান্ড রেজিস্ট্রেশন এই ব্যবস্থা অনুমোদন করেন। এই যৌথ শিক্ষাক্রম 1878 মেডিকেল অ্যাক্টের 19 নম্বর ধারায় অনুমোদিত। এই নতুন ব্যবস্থা চালু হয় ওই বছরই 1 অক্টোবর। চিকিৎসাবিদ্যা সম্প্রসারণের এই সুযোগের দরজা ছেলেদের মতো মেয়েদের জন্যও খুলে দেওয়া হলো। এই আয়োজন অবশ্য কিছু শর্ত সাপেক্ষ। সেটা এই, রয়্যাল কলেজ অফ সার্জনস বা ফিজিশিয়ানস এমন পরীক্ষার্থী বা পরীক্ষার্থিনীকেই ফাইনাল পরীক্ষায় বসবার অধিকার দেবেন যিনি ব্রিটিশ, আইরিশ, ভারতীয় বা অন্য কোনো উপনিবেশের স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে সার্জারি বা মেডিসিনের কোনো ডিপ্লোমা ইতিমধ্যেই পেয়েছেন। বলা দরকার 1886 মেডিকেল অ্যাক্টের ধারা অনুযায়ী এই ডিপ্লোমাগুলি নতুন রেজিস্ট্রেশনের কোনো অধিকার দিল না। যারা ইতিপূর্বে রেজিস্ট্রিকৃত হয়েছেন তারাই এগুলি অতিরিক্ত যোগ্যতা হিসাবে দাবি করতে পারবেন। 6 বছর বাদে 1892-এর 1 জানুয়ারি এই সুযোগের আরও কিছু সংস্কার
করা হলো, সুযোগ আরও প্রসারিত করা হলো। আগে নিয়ম ছিল পরীক্ষার্থীকে ব্যাকরণ ও রচনা সহ ইংরেজি ভাষায় পাশ করতে হবে। ব্যাকরণ অনুবাদ সহ ল্যাটিন, পাটিগণিত, বীজগণিত ও জ্যামিতি সহ অঙ্ক এবং গ্রিক, ফরাসি, জার্মান, ইতালিয়ান বা যে কোনো একটি আধুনিক ভাষা বা লজিকে পাশ করতে হবে। নতুন আইনে হলো পরীক্ষার্থীকে এসবের জায়গায় কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের আর্টস গ্র্যাজুয়েট হলেই হবে, তাতেই তাদের রেজিস্ট্রেশনে আর আটকাবে না। কলকাতা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট কাদম্বিনীর নিজের হাতে ভর্তি করা রেজিস্ট্রেশনের আবেদনে দেখা গেল এই নতুন আইনের ঔদার্য তার খুবই কাজে এসেছে। শুধু কি তাই, কাদম্বিনী আরও একটা মস্ত সুবিধে পেয়েছিলেন। এই নতুন আইনে বৃত্তিগত শিক্ষার কাল সাধারণত ছিল 5 বছর, 5টা শীতের আর 5টা গ্রীষ্মের সেশন। কিন্তু কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের কলা বা বিজ্ঞানের স্নাতকদের এই 5 বছরের শিক্ষাক্রম থেকে রেহাই দেওয়া হলো। ধরেই নেওয়া হলো তারা এই 5 বছরের শিক্ষাক্রম শেষ করে এসেছেন। তবে কলা স্নাতকদের বেলায় বলা হলো তাদের 1 বছর রসায়ন, পদার্থ ও জীববিদ্যা স্নাতক পাঠ্যক্রমে পাশ করতে হবে। তবেই ধরা হবে তিনি মেডিকেল পরীক্ষায় প্রয়োজনীয় 5 বছরের পাঠ নিয়ে এসেছেন। কাদম্বিনী BA, তিনি রসায়ন, পদার্থ, জীববিদ্যায় 1 বছরের স্নাতক পরীক্ষায় পাশ করেননি। তবে তার ফার্স্ট LMS পরীক্ষায় এই সব বিষয়ে পড়তে হয়েছিল। এই সুবাদেই কি তার এই পরীক্ষাতেও রেহাই? আরও একটা প্রশ্ন আছে। নির্ঘণ্ট পত্রে কাদম্বিনীর পরিবেশিত শিক্ষাগত তথ্যাদি কলিকাতা মেডিকেল কলেজের কোনো শিক্ষক বা সরকারি কোনো কর্তার অ্যাটেনশনের অপেক্ষা রাখে। এটা ছাড়াই ইন্সপেক্টর ডুগল সাহেব কেমন করে কোনো নথিপত্রের ভিত্তিতে এগুলি সিদ্ধ বলে গ্রহণ করলেন? মনে হয় 1892-এ আইনের সংশোধন ও সংযোজনের খবর পেয়েই কাদম্বিনী তার বিলেত যাবার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু এত তড়িঘড়ি এইসব খবর কে জুগিয়েছিল বিলেত থেকে কাদম্বিনীকে বলা কঠিন। তবে আগেই বলা হয়েছে ব্যারিস্টার মনমোহন ঘোষ কাদম্বিনীর পিস্তুত ভাই, পিতা ব্রজকিশোরের একমাত্র বোনের ছেলে, তাকে এ ব্যাপারে স্বভাবত সর্বাধিক সাহায্য করতেই পারেন। সেকালের উদ্যোগী ছাত্রদের বিলেত পাঠানোর ব্যাপারে তার উৎসাহ, পরামর্শ এবং সক্রিয় সহযোগিতার কাহিনীও কিংবদন্তির পর্যায়ে পড়ে। কাজেই নিজের উদ্যোগী শিক্ষিকা বোনকে যে সব রকম সাহায্য করতে এগিয়ে আসবেন তিনি, এ আর বেশি কথা কি। কিন্তু তিনিও তখন কলকাতায়। যোগাযোগের ছকটা স্পষ্ট নয়। কাদম্বিনী তার পরীক্ষার ফর্ম ভর্তি করার সময় ছিলেন ব্ল্যাকফিল্ড লেনে। বিলেতে এসে মনে হয় এখানেই উঠেছিলেন, কিন্তু ক্লাস করতেন চেম্বার্স লেন থেকে। লন্ডনে চেম্বার্স লেনের আজ আর কোনো অস্তিত্ব নেই। এই সব ঠিকানায় তার কোনো পরিচিত বা সমধর্মী বা কোনো আত্মীয় স্বজন থাকতেন কি না, বা থাকলে তাদের পরিচয় কি, কাদম্বিনীর বিলাত প্রবাস ও প্রবাস শিক্ষা পর্যায়ে এই সব তথ্য পাওয়া গেলে ছবিটি সম্পূর্ণ হয়ে উঠত। 3 মাসের মধ্যে 3টি জাঁদরেল বিলিতি ডাক্তারি ডিপ্লোমা নিয়ে ফিরলেও কলকাতায় তা নিয়ে যে খুব একটা হইচই হয়েছিল তা তো মনে হয় না। অন্তত সেকালের কাগজে তার সাক্ষ্য নেই। এর চেয়ে অনেক বেশি হয়েছিল দ্বারকানাথের সঙ্গে তার বিবাহে। পূর্ণলতা চক্রবর্তী অবশ্য তাদের পারিবারিক আনন্দ উল্লাসের একটি অমূল্য ছবি আমাদের উপহার দিলেও না ব্রাহ্ম কাগজ না মহিলাদের কাগজ সংবাদটি অত্যন্ত সামান্যভাবে পরিবেশন করা ছাড়া আর কোনো মাতামাতি করেনি। তবে এখানে এসেই তার বহু আকাঙ্ক্ষিত ডাফরিন হাসপাতালের সিনিয়র ডাক্তারের চাকরিটা জুটে যায়। এই চাকরিটার জন্যে কি না করেছেন তিনি। কর্তারা তখন তাকে বুড়ো আঙুল দেখিয়েছে। যেই বিলিতি ডিপ্লোমার ঠেকনো জুটল অমনি পাল্টে গেল মতটা। কর্তারা সুরসুর করে তার নিয়োগপত্রে সম্মতি স্বাক্ষর দিয়ে দিলেন। সাদেকি বাঙালি কবি শখেদে লিখেছিলেন, এবার মোড়ে সাহেব হব। যাই হোক, বিলেত ফেরতা কাদম্বিনীর কাছে এই চাকরির বন্ধন দিন দিন অসহ্য হয়ে উঠতে লাগলো এবং অচিরে এই চাকরিতে ইস্তফা দিয়ে প্রাইভেট প্র্যাকটিসের জন্য তার বাড়িটার নতুন ড্রয়িং রুমটি রুচিমাফিক সাজিয়ে নিয়ে জমিয়ে বসলেন। সহজেই ফলাও প্র্যাকটিসের আসর জমে গেল। তবে তার সুনামটা শুরু হলো নেপালের রাজ পরিবারের কল্যাণে। এই কাহিনী অবশ্য তার ফিরে আসা 2-3 বছর পরের, 1895-96 সালের কথা। নেপালের রাজমাতা তার রোগিণী। কাঠমান্ডুর রাজপ্রাসাদ কলকাতায় যখন গিয়ে পৌঁছলেন কাদম্বিনী, তখন প্রাসাদে কান্নার রোল উঠেছে। রোগিণীর শ্বাসকষ্ট শুরু হয়েছে, মৃত্যু নিশ্চিত জেনে রোগিণীকে ঘরের বাইরে নিয়ে আসা হয়েছে। কাদম্বিনীর চিকিৎসা মৃত্যু পথযাত্রিণী রাজমাতাকে অবধারিত মৃত্যুর হাত থেকে ছিনিয়ে নিয়ে আসে।
আর কাদম্বিনীর এই ঐতিহাসিক সাফল্য প্রায় তাকে সেকালের ধনন্তরীর নারী সংস্করণে পরিণত করে। শুধু কলকাতার বড়লোকদের মেয়েদের চিকিৎসার জন্যই তার ডাক আসতে লাগলো না, বিভিন্ন দেশীয় রাজপরিবারের পর্দানসীন জেনানারা চিকিৎসার জন্যে তার শরণাপন্ন হতে লাগলেন। বলা বাহুল্য, তার লক্ষ্মীর ঝাঁপি অজস্র অর্থেই শুধু ভরে উঠতে লাগলো না, মণিমুক্তা মাণিক্যের বহুমূল্য সব উপহার তার কৃতিত্বের স্বীকৃতি হিসাবে আসতে লাগলো। এ ব্যাপারে একটা গল্প আছে। তার এক নাতির কোষ্ঠীতে নাকি ছিল যে তার 2.5 বছর বয়সে মুক্তামালা প্রাপ্তি যোগ আছে। কেউই এ ভবিষ্যৎবাণীকে কোনো মূল্য দেয়নি, কিন্তু দেখা গেল ওই শিশুটির 2.5 বছর বয়সে নামকরণ উৎসবে গলায় একটা মুক্তার মালা ঝুলছে। খবর নিয়ে জানা গেল কোন রাজপরিবারের বধূ কাদম্বিনীর চিকিৎসায় সুস্থ হয়ে ওই উপহারটি পাঠিয়েছিলেন সেদিন। কাদম্বিনীর বহু বিচিত্র চিকিৎসক জীবনের কোনো ডায়েরি নেই, থাকলে অনেক চিত্তাকর্ষক কাহিনী, সেকালের অন্দরমহলের চিকিৎসা, নারী জীবন সম্বন্ধে বহু তথ্য আমরা পেতে পারতাম। তবে কর্মযোগিনী কাদম্বিনী জীবনের শেষ দিনটি পর্যন্ত আর্ত মানুষের সেবায় ব্যয় করে গেছেন, সেই খবর আছে। ধাত্রীবিদ্যায় কি অসামান্য নিপুণতায় তিনি কত না রোগিণীকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলেন তার ইয়ত্তা নেই। একবার এক মহিলার পেটে টিউমারের জন্য তাকে কল দেয়া হলো। কাদম্বিনীর আগে সেকালের বড় বড় বেশ কয়েকজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ রোগিণীকে দেখে গেছেন এবং টিউমার বলে রোগ ডায়াগনোসিস করে গেছেন। কাদম্বিনী রোগিণীকে সযত্নে পরীক্ষা করে বললেন, বধূটি অন্তর্বর্তী, পেটে বাচ্চা আছে, টিউমার নয়। বাড়ির লোকেরা তো হতবম্ব, সংশয়াচ্ছন্ন, এত সব নাম করা ডাক্তাররা কি ভুল? কাদম্বিনী হাসলেন, বললেন, দায়িত্ব নিয়েই আমি বলছি, মেয়েটি গর্ভবতী এবং প্রায় সারা কলকাতার ডাক্তার মহলকে তাক লাগিয়ে পূর্ণ দায়িত্ব নিয়ে নিরাপদে মেয়েটিকে সন্তান প্রসব করান। কাদম্বিনী, যাকে বলে ডাইড ইন হারনেস, রোগী দেখে এসে বাথরুমে যান বধূমাতা সরলাকে খাবার আয়োজন করতে বলে। সেখানেই তার স্ট্রোক হয়। স্নানের ঘর থেকে বেরিয়ে বিছানায় পড়ে যান, আর ওঠেননি। শেষ দিকে তিনি রক্তচাপে ভুগতেন। রোগী দেখাও তাই নাকি কমিয়ে দিয়েছিলেন। পূজার ঠিক আগের ঘটনা এটা, অক্টোবর 3, 1923। সেই দিন ফিস পান 50 টাকা। সেই টাকাতেই নাকি তার শেষকৃত্য সম্পূর্ণ হয়। শুনছিলেন বাংলার একটি ক্লাসিক প্রবন্ধ, নারায়ণ দত্তের লেখা কাদম্বিনী ও তার বিলিতি ডিপ্লোমা। বিভিন্ন স্বাদের গল্প প্রবন্ধ শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবং অবশ্যই আপনারা মেম্বার হতে চাইলেন জয়েন বাটনটি প্রেস করুন।